ফিরলাম আজকের বাংলাদেশে পেশা ইমামুল ইসলাম। জামায়াত নিষিদ্ধ করার যে দাবিটি গত 2 বছর ধরে আমাদের সামাজিক যে ওয়েবসাইটগুলিতে এবং বিভিন্নভাবে আন্দোলনগুলিতে আলোচিত হচ্ছে, সেক্ষেত্রে আপনার কি মূল্যায়ন যে জামাতকে কি আসলে নিষিদ্ধ করা উচিত বা এর কোনো প্রক্রিয়া সরকারের নেওয়া উচিত কিনা? জামাত ইতিমধ্যেই নির্বাচন কমিশনে তাদের যে অন্তর্ভুক্তি ছিল সেটা থেকে তারা বাতিল হয়ে গেছে। হাইকোর্টের জাজমেন্ট ইতিমধ্যে হয়েছে। এখন ওর মেয়েই করেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, তা নিয়ে এটা করেছিল। আর স্বাধীন মালিক তো ছিলেন আপনার ওই মামলাতে, না? আপনি নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন না। আরেকটি যে বিষয় আছে সেটা আমি মনে করি যে শুধু জামাত না, যে কোনো সংগঠন যারা সন্ত্রাস করে বা সন্ত্রাসের সাথে যুক্ত আছে, সম্পূর্ণ ধর্মের উপর বিশ্বাস করে যারা করে, সেই সন্ত্রাসী কর্মকাণ্ড জন্য আমাদের একটি আইন আছে। এবং এই আইনটা হচ্ছে, যখন এই সন্ত্রাস দমনের জন্য পার্টিকুলারলি নিউ ইয়র্কের টুইন টাওয়ারের উপর যখন হামলা হলো, তারপরে যে কাজটি হলো যে সব দেশেই এই আইনটি জাতিসংঘের একটি রেজলিউশনস উপরে ভিত্তি করে এই আইনটা তৈরি হয়েছে। আমাদের দেশেও সেই আইনটা আছে, সেটা সন্ত্রাস দমন আইন। এবং সন্ত্রাস দমন আইনটা এমনভাবে তৈরি যে যে কোনো দল, যে কোনো সংগঠন এবং তার যে অর্থ সম্পদ যা কিছু আছে সব কিছু বাজেয়াপ্ত করা যাবে এবং তাকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে। এবং এটা যেই ইন্ডালজ করবে না কেন, তো সেদিক থেকে আমি মনে করি যে স্ট্রিক্ট কমপ্লায়েন্স যদি হয়, যে আইনে যদি সঠিক প্রয়োগ করা হয়, তাহলে আমাদের সন্ত্রাস দেশে নাই আছে। সন্ত্রাস দমন, হ্যাঁ আছে, সম্পত্তি করা যাবে, হ্যাঁ সব কিছু রয়েছে। এটা আমি অনেককেই দিয়েছি, অনেক মন্ত্রীকেও দিয়েছি, তৎকালীন স্টেট মিনিস্টারকে দিয়েছি, ইনফরমেশন মিনিস্টারকে দিয়েছি, আমার চেম্বারে এসে আমি দিয়ে দিয়েছি যে আপনাদের এত কোনো অ্যাকশন হচ্ছে না। সেই আইনটি আজও পর্যন্ত আমাদের এখানে ব্যবহার করা হয়নি। আচ্ছা, যেটা রফিক যে জন্য বললো যে আমাদের আছে নাকি, কারণ এটা কোনো ব্যবহৃত হয়নি, প্রয়োগ করা হয়নি। ডক্টর শাহদিন মালিক এই সম্পর্কে কি বলবেন, যে জামাতের নিষিদ্ধ করার প্রসঙ্গে যে আলোচনাটা আমাদের সামাজিক ডিসকোর্সে আলোচনা হচ্ছে, সেটা কি আসলে এটা দেখেন, এটা পক্ষে বিপক্ষে দুই দিকেই যুক্তি আছে। এটা একেবারে যে বলা যাবে না যে এইদিকে মানে বাতিল করার পক্ষে 100টা যুক্তি আছে, বিপক্ষে একটাও নাই। এখানে যেটা মেইন কথা হলো, এতে কিছু রাজনৈতিক ঝুঁকি আছে। মানে আইনগতভাবে বাতিল করতে, আমি স্যার যেটা বললেন, স্যার যেটা বললেন 2009-এর আইনের অধীনে তারা যে কর্মকাণ্ড করছে, ওই কর্মকাণ্ডের কারণে তাদের আইনগতভাবে বাতিল করতে কোনো মানে বাতিল করার যথেষ্ট মানে যুক্তি আছে। যে কারণে জেএমবিকে বাতিল করা হয়েছে, হুজিকে বাতিল করা হয়েছে। মানে ওদের অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, যে আগামীকালকের যে হরতাল, রবি সোমবারের হরতাল, এই হরতাল তো সম্পূর্ণ হবে তারা একটা ভয়ভীতি ত্রাসের রাজত্ব তৈরি করবে, বা লোকে ওই ভয়ভীতির কারণে হয়তো রাস্তায় কম বেরোবে। তো ওদের আইনগত কারণ যুক্তি সবগুলি আছে। ইস্যুটা হলো যে রাজনৈতিক ঝুঁকি। কিন্তু এখন মানে ওদেরকে বাতিল করে রাজনৈতিকভাবে এটার মানে এটা ফলাফল কি হবে, মানে ভিতরে ভিতরে তার আরও সংগঠিত হয়ে যাবে নাকি অন্যান্য বিভিন্ন ধরনের রাজনৈতিক আছে। তা আমার মনে হয় যে এখানেই হলো ওই রাজনৈতিক নেতৃত্বের প্রশ্নটা, যে বড় নেতারা রাজনৈতিক সবসময় ঝুঁকি নিয়েছেন, ঝুঁকি নিয়ে যারা সাফল্যমণ্ডিত হয়েছেন তারাই বড় রাজনৈতিক নেতা হয়েছেন। আর অনেক রাজনৈতিক নেতৃত্ব আছে যে এই ঝুঁকিগুলি নিতে পারে না, বা হিসাব নিকাশ করতে করতেই এটা পক্ষে যাবে না বিপক্ষে যাবে, হিসাব নিকাশ করতে করতেই চলে যায়। তো আমরা মনে হয় আমরা এখন মানে রাজনৈতিক নেতৃত্বের জায়গায় হিসাব নিকাশের রাজনীতিতে আছি। এবং ওই জন্যই আমাদের মানে আইনগত ভিত্তি আছে। স্যার যেটা বলেছেন, আমি একবার যে আইনগতভাবে করতে চাইলে তারা নিঃসন্দেহে করতে পারে, কিন্তু তারপরে তারা ওই রাজনীতিক কি ঝুঁকিটা হবে, এই লোকগুলি আমার পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে, বিপক্ষে থাকলে কি হবে, ওইসব চিন্তা করেই তারা এই সিদ্ধান্ত নিতে পারছেন না। তো ওই এটা ওর সঙ্গে কথা বলে আমি বলছি, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। তা আমাদের সেদিন কে মারা গেল, যার জানাজা হলো গোলাম আজম, সেই যে জানাজা হলো, জানাজার যে মানুষ যে দুই দিকে, সেইটা দেখলে বোঝা যায় যে জামাত আমরা যাই বলি তার ইনফ্লুয়েন্স চিন্তা করেন। আমার বাড়ির সামনে তো কমপ্লিটলি এ পাশ এবং ওদিক দুই দিকে, ওই বঙ্গবন্ধু এভিনিউ থেকে আরম্ভ করে আর আমার পুরো অ্যাপার্টমেন্ট সমস্ত ভর্তি লোকে, ছবি তো দেখেছেন নিশ্চয়ই। জি, তাহলে মানে ইনফ্লুয়েন্সটা আমি একটু যদি আমি ছিলাম না দেশে, বাট যে বলা হয় না 74-এ বোধ হয় যখন জুলফিকার আলী ভুট্টো আসলেন,
এসেছিলেন, তখন ওই যে স্বাধীনতার পরে প্রচুর লোক তখন তাকে রাস্তায় তাকে নেমেছিল তাকে দেখার জন্য। কিন্তু তার মানে এইটা না যে তখনকার সবাই আমরা পাকিস্তান হয়ে যেতে চেয়েছিলাম। একটা লোকের একটা পার্টিকুলার একটা সন্ধিক্ষণে হয়তো একটা সমর্থনের বহিঃপ্রকাশ ঘটতে পারে, কিন্তু এই সমর্থনটা মানে এই ছিল না যে অনেকে হয়তো এখনো বলেন যে তখন হয়তো দেশের লোক মানে পাকিস্তানের পক্ষে একটা অবস্থান নেওয়ার জন্য ভুট্টোকে রিসেপশনে গিয়েছিল। তো এরকম আমি বলবো গোলাম আজমের যদি জানা যায় যে অনেক লোক হয়েছিল, জানা যায় লোক বিভিন্ন কারণে আসতে পারে। আফটার মারা গেছে আমরা জানা যায় মানে ওই শত্রু জানাজাতেও যাওয়ার তো একটা একটা ভদ্রতা বোধ আছে যে আমার প্রতিবেশীর সাথে আমার বহু বছরের ঝগড়াঝাটি, কিন্তু সে মারা গেছে আমি তো তার জানাজায় যাব, তো জানা যায় যাওয়া মানে যে স্যার ওই সে হয়তো ভালো লোক আমি এটা মনে করবো না আর কি। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আমরা সারাক্ষণ পলিটিক্স নিয়ে আছি, তো পলিটিক্স করে কি পেটের ভাত খাই? না স্যার, সেটা আপনি তো বলছিলেন, এটা তো আমি কিন্তু বলি আমাদের না। রাজনীতি সারাক্ষণ politics, politics, politics। আমাদের রাজনীতিতে আর আমাদের অন্য পলিসিগুলিকে করে দেশে কি করে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, কি করে ম্যান পাওয়ার হবে, কি করে ফরেন ইনভেস্টমেন্ট হবে, কি সেইটাও করে তো- দেশে, সেইটা তো এগুলো রাজনীতি- চিন্তা করে না। সেই- তারপরে শোনেন, সেইটা- তারপরে এই যে স্বাস্থ্য খাতে কেউ আজ পর্যন্ত একটা এই গত 10 বছরে একটা হসপিটাল করেছে গভর্নমেন্ট, একটা ইউনিভার্সিটি করেছে, আপনি বলেন যেগুলো কি দরকার না, স্বাস্থ্য শিক্ষা এগুলো। যেমন ধরেন আপনি জি দর্শক শ্রোতাদেরকে যেটা পরিবেশন করছেন সেটার ভিতরে রাজনীতিটাকে প্রাধান্য দিলেন, কিন্তু আমি আমার বক্তব্যে যেটা প্রাধান্য দিয়েছি সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা, শিশুদেরকে মানসিক তৈরি করা, কিন্তু এ ব্যাপারে আপনার বা দর্শকের কোনো আগ্রহ নেই। না না, আমাদের অনেকই আগ্রহ আছে। আমি আরেকটা অন্য বিষয়ে এবার আবার বেলছে রফিকুল হককে আমি একটু উদ্ধৃত করতে চাই যে আপনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে বিচারক অপসারণের ক্ষমতা সংসদকে দেওয়া হলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকবে। আইন না হলেও বিচারক অপসারণের স্বাধীন সাংবিধানিক ক্ষমতা এখন সংসদ সদস্যদের হাতে। বিল পাস হওয়ার পরে আদালতে এর কোনো প্রভাব না, ইট দেখছেন ইজ টু কিনা? আর্লি টু সে, এখনো হয়নি সেরকম, কিন্তু But আপনার আমরা আশঙ্কাটা মনে বহাল করি আছে। আশঙ্কা আছে, কিন্তু সেরকম এখন তো সেরকম কিছু না। হ্যাঁ। এখন ধরুন আমি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, আমি আপনার সামনে অ্যাপিয়ার করলাম, দেখলাম আমি একটা রুল পেয়ে গেলাম, সব পেয়ে গেলাম, আমি তখন বললাম ওই বেটা পার্লামেন্ট এখন তো আছে, ক্ষমতা সহ সেই জন্য পাইছে। এটা তো বলা সোজা, কিন্তু এটা তো মে নট বি কারেক্ট, বাট একটা অ্যাপ্রিহেনশন তো মানুষের মনে থাকি, সেই জন্যই বলেছি। আর অন্য কথা বলেই বা কী লাভ, এই যে আগে যখন ক্ষমতা ছিল জুডিশিয়ারি হাতে, এই তখন একটা কন্ডাক্ট অফ জাজেস বলে একটা ওই ওদের রুলস করেছিল, সেখানে লেখা আছে যে আমি যদি জাজ হই আর আমার সঙ্গে যদি আমার ছেলে বাস করে, সে প্র্যাকটিস করতে পারবে না। মেয়ে, ওয়াইফ শুধু এক্সেপশন, শুধু ওয়াইফ। কিন্তু আমার মেরিডি জানি, আমরা বহু জাজের বাড়িতে সব ছেলেরা, তাদের ছেলেরা প্র্যাকটিস করছে, মেরিডি প্র্যাকটিস করে চলেছে। আর যদি জাজের বাড়ি থেকে আপনি বার হন, ন্যাচারালি আপনার মনে হবে মক্কেলে, তাহলে আমার চান্স ভালো আছে। হ্যাঁ, তো এই সমস্ত মাইন্ডসেট চেঞ্জ না হলে, আমাদের চরিত্র পরিবর্তন না করতে পারলে কিছুই হবে না, এই বলে কোনো লাভ নেই। বেরিস্টার ইসলাম, আপনি কি মনে করেন যে বিচারকদের অপসারণ ক্ষমতা এখন সংসদ সদস্যদের হাতে, নাকি এটিও মানে না, আমি- একটু আমি- আগেই হয়ে যাবে? আমার যেটা মূল আশঙ্কা, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা হচ্ছে যে আমাদের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এমনভাবে বিচারক নিয়োগ করার প্রক্রিয়া চালু করতে হবে যেখানে যাতে মানে অপসারণের কোনো প্রয়োজনই না হয়। কিন্তু সেই জায়গাটাতে আমাদের সংবিধানে 95(2) গতে বোধ হয় যে আইন করবার একটা ম্যান্ডেট রয়েছে, রাইট। সেই আইনটা আজও পর্যন্ত হয়নি 43 বছরে। কিন্তু সেই আইনটা আমরা করতে চাচ্ছি না কেন, পারছি না কেন? এখন বিচারপতি হওয়ার ক্রাইটেরিয়াটা কি বলেন? কেউ জানে, তাহলে 10 বছর আরো হয়ে 10 গেল, বছর, 10 10 বছরের প্র্যাকটিস হলে হয়ে গেল। আর একটা 10 বছর চাকরি। অথবা 10 বছর চাকরি। তো এই যে এটা কোনো অর্থ হয় না। কি প্র্যাকটিস করলো সেটা দেখবার প্রক্রিয়াটা কোথায়, এবং তার যে সমস্ত প্লেন্ট বা পিটিশনস তিনি লিখেছেন তার, এবং তিনি যে আর্গুমেন্ট করেছেন এবং তার যে জাজমেন্ট, এগুলো স্ক্রুটিনি করার কোনো ব্যবস্থা আছে? তার কন্ডাক্ট উইথ দ্য ক্লায়েন্টস, দ্য কন্ডাক্ট উইথ দ্য কোর্ট, ইন্ডিয়া এগুলো কিন্তু কি একটা কমিটি করেছে ফর অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, মানে তাদের রেকমেন্ডেশন না হলে কোনো জাজ অ্যাপয়েন্ট হয় না। কলেজিয়াম, হ্যাঁ, জুডিশিয়াল কলেজিয়াম, এবং এই সিনিয়র মোস্ট জাজেস অফ চিফ জাস্টিস, সিনিয়র মোস্ট জাজেস অ্যান্ড চিফ জাস্টিস অফ দ্য ডিফারেন্ট প্রভিন্সেস, হ্যাঁ, এই করেছে তারাও ফেস করেছে। তারা এবং আমাদের হাইকোর্টের জাজমেন্টে এই জাজেস কেসে জাস্টিস রশিদ উনি যে জাজমেন্ট দিয়েছিলেন সেখানে উনি এগুলো বলেছিলেন যে কি কি করতে হবে, এবং সেখানে উনি
জুডিশিয়াল কলেজিয়ামের কথা বলেছিলেন, যে কনসালটেশনসের কথা আমরা বলি, এই কনসালটেশন চিফ জাস্টিসের সাথে হওয়ার যে কনভেনশন বলি, কিন্তু চিফ জাস্টিস তো একটা ইনস্টিটিউশন, তিনি যখন কনসাল্ট করবেন তিনি তার কলিগসদের সাথেও কনসাল্ট করবেন করতে হবে, হ্যাঁ। এবং হাইকোর্টের যারা সিনিয়র জাজেস আছেন তাদের সাথে কনসাল্ট করতে হবে, কারণ ওর পারফরমেন্সটা অফ দ্যাট পার্সন যে 10 বছর প্র্যাকটিস করেছেন ওখানে, তার পারফরমেন্সটা জানতে হলে তো হাইকোর্টের সিটিং জাজদের কাছ থেকে জানতে হবে। সেটার কথা রশিদ সাহেব বলেছিলেন, কিন্তু অ্যাপিলেট ডিভিশনসের একজন জাজ তিনি বললেন যে এই দরকার নাই, চিফ জাস্টিস নিজে যদি মনে করেন তো করতে পারে।